আপনি কনসালটেন্সির জায়গাটা তো দীর্ঘদিন ধরে কাজ করে জি, আসছেন। সো এই যে এখন এই আমাদের যে একটা গ্রোইং মার্কেট জি, যেখানে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ভেঞ্চার ওপেন হচ্ছে। জি, ডেফিনিটলি সেখানে ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন বলি বা ওভারঅল একটা বিজনেস কনসালটেন্সি বা একটা বিজনেস সেটাকে গ্রো করার জন্য অনেক নলেজের দরকার পড়ে। জি। সো সেই জায়গাটাতে এই যে কনসালটেন্সির যে জায়গাটা, both প্রফিটেবল এন্ড নন প্রফিটেবল অর্গানাইজেশন এ বর্তমানে ক্ষেত্রটা কেমন? সামনের অপরচুনিটি গুলো কি, কি? আর আসলে এখানে আ রোলটা কেমন হওয়া উচিত একজন কনসালটেন্টের? আচ্ছা। আ ১ম এ ৩ টা কোয়েশ্চেন আপনার। ইয়েস। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন যদি বলেন যে এটার অপরচুনিটি কিরকম? বাংলাদেশ মার্কেট ডেভেলপ করতেছে। সো আমরা লিস্ট ডেভেলপিং থেকে গ্র্যাজুয়েশন করতেছি। সো একটা বিরাট মার্কেট কিন্তু তৈরি হয়েছে। ফর প্রফিট হোক, নন প্রফিট হোক। হ্যাঁ? নন প্রফিট সেক্টরে একটা হিউজ মার্কেট আছে কিন্তু কনসালটেন্সির। হ্যাঁ? সো এটা প্রসপেক্ট যদি বলে আনডাউটেডলি এটার প্রসপেক্ট অনেক, অনেক ভালো। প্লাস হলো যে আপনার নলেজ বেসড ইকোনমি কিন্তু হচ্ছে বাংলাদেশে। হুম, হুম। হুম? নলেজ বেসড ইকোনমি আমরা সবাই বুঝি। সো এই নলেজ বেসড ইকোনমিতে কিন্তু আপনার কনসালটেন্সির অ্যাকসেপ্টেন্স টা অনেক বেশি হয়। ঠিক আছে? প্রফেশনাল হায়ার করা, ইয়েস। প্রফেশনাল কাজের জন্য। এই মাইন্ডসেট কিন্তু আ আ মাশাআল্লাহ আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে উনাদের মধ্যে এবং নন প্রফিট কমিউনিটি বলেন উনাদের মধ্যে গ্রো করছে এই জিনিসটা। হুম, এবং যে কারণে প্রচুর কনসালটেন্সির স্কোপও তৈরি হচ্ছে। আর আমি তো কাজ করতেছি বিভিন্ন আ মডালিটিতে বলেন, তারপর বিভিন্ন স্কোপে বলেন, বিভিন্ন জায়গায়ই আমি এই পরামর্শ দেওয়ার কাজ করতেছি। ইটস নট রিলেটেড উইথ সাপ্লাই চেইন। আমি নিজেকে একজন যেহেতু ১০ বছরের মতো ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। সো আমি নিজেকে একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, একজন প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট এনগেজমেন্ট প্রফেশনাল এবং হলো আপনার একজন সাপ্লাই চেইন অ্যান্ড ভ্যালু চেইন প্রফেশনাল হিসেবে আমি নিজেকে এই ৩ টা জিনিস দিয়ে ডিফাইন করি। হুম। আমার ক্যারিয়ারের কোর ৩ টা স্কিল যদি বলেন, আমি বলব যে এই ৩ টা আমার কোর স্কিল, ইনক্লুডিং দ্য পার্টনারশিপ ম্যানেজমেন্ট। মানে এটা আমি প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট এর মধ্যে। তো আমি ওই যে আপনাকে আগের কোয়েশ্চেনের জায়গায় আগের একটা কোয়েশ্চেন আগেই যেটা বললেন, আমি বলতেছিলাম যে আমি নিজেকে মিডিওকার দাবি করি। আচ্ছা। আমি কখনোই বেস্ট এর বেস্ট না। আবার কখনোই ওয়ার্স্ট এর ওয়ার্স্ট না। ওরকম না। আমি ধরে, ধরে শিখি। একটু টাইম লাগে। আর এক্ষেত্রে আমার একটা মোটো আছে। আপনি অনুমতি দিলে আমি মনে হয় এটা আমার প্লিজ, এই প্লিজ। মোটোটা সবার সাথে শেয়ার করতে চাই যে, আমরা যতটুকু শিখবো খুব মনোযোগ দিয়ে শিখবো। অনেক কিছু তো শিখার দরকার নাই। প্রফেশনাল লাইফ এ কি আমাদেরকে খুব বেশি কাজ করায়? একটা স্পেসিফিক জায়গায় কাজ করায়, তাই না? ইয়েস। আমি আমার কাজটা কতটুকু এফিশিয়েন্ট ওয়েতে করতেছি এবং সেখান থেকে আমি কি, কি ধরনের স্কিল আ আ অ্যাচিভ করতেছি। এইটা নিজে বুঝাটা খুব ইম্পোর্টেন্ট। এবং এইটা দিনকে দিন প্রতিদিনই আমি নিজেকে ইমপ্রুভ করতে পারতেছি কিনা সেটা দেখা। ঠিক আছে? নিজের স্কোপটাকে বাড়ানো। ধরেন সাপ্লাই চেইন এ আমি ধরেন লজিস্টিকস এ কাজ করি। আমি এখন প্রকিউরমেন্ট সম্পর্কে আসলে কতটুকু বুঝি, কতটুকু জানি। আমার নলেজটা বাড়ানো। তো এই নলেজটা আমি কিন্তু আমার মানে কি বলবো? আমার ওই স্পেসিফিক টপিকে বা স্পেসিফিক ওই সাবজেক্টে করাটাই বেটার। হুম। কনসালটেন্সি কিন্তু আ কনসালটেন্ট মানে কি পরামর্শ কখন নেয়? ওই কোন একটা টপিকে যিনি অনেক কিছু জানেন। অনেক কিছু রাইট। বলতে তার প্রফেশনাল নলেজ অনেক আছেন। he or she already proved ইয়েস। on that activity. এ কারণে আমার মোটো হলো ভাই আমি যতটুকু শিখেছি ওই কাজটা ভালোভাবে শিখব। ওই কাজটা কত এফিশিয়েন্টলি, কত সুন্দরভাবে ডেলিভারি করা যায়, কত সুন্দরভাবে এইটাকে প্রেজেন্ট করলে আমার ম্যানেজমেন্ট খুশি হবে। সেটা করলেই কিন্তু আমি মনে করি যে আপনি অ্যাজ এ ভেটেরান প্রফেশনাল হতে পারবেন এবং একটা সময় আপনি যখন আপনার কাজটাকে নাম্বারস দিয়ে ডিফাইন করতে পারবেন। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দেই। আমি এখন যেখানে কাজ করি পুরো বাংলাদেশে ট্রেড লাইসেন্সিং এবং কোম্পানি রেজিস্ট্রেশন সিস্টেমটাকে স্ট্রিমলাইন এর কাজ করতেছে। আচ্ছা, ট্রেড আচ্ছা। লাইসেন্সটা অলরেডি হয়ে গেছে। পুরো বাংলাদেশে আগে ৪,৫০০ এর উপরে ইউনিয়ন ছিল। ইউনিয়নগুলোর একেকটা ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটা একেক রকম ছিল।
আচ্ছা। ১২টা সিটি কর্পোরেশন একরকম ছিল। মিউনিসিপ্যালিটি গুলা কিছু একরকম, কিছু অন্যরকম ছিল। এটা পুরাটা সার্টিফিকেট একরকম স্ট্রিমলাইন করা হয়েছে। এক ধরনের ইনফরমেশন, ডিজাইনটা একরকমের। ঠিক আছে? হুম, সো এইটা আসলে লোকাল গভর্নমেন্ট সাথে মিলে আমি যেই USAID ট্রেড অ্যাক্টিভিটিতে কাজ করি সেখানে এটা আমার কন্ট্রিবিউশন ছিল। এই কাজটা করেছি আমি পুরা বাংলাদেশে। আমাদের প্রজেক্ট এটার টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন। সো আচ্ছা। এই যে আমার বলার মতো একটা গল্প তৈরি হলো যে আমি পুরা বাংলাদেশের ট্রেড লাইসেন্স সিস্টেমটাকে স্ট্রিমলাইন করেছি এবং যেটা বাংলাদেশের প্রায় 1.3 মিলিয়ন আপনার কটেজ, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজকে হেল্প ওয়াও! করবে টু টু রেজিস্টার অর রিনিউয়াল দেয়ার ট্রেড লাইসেন্স। সো এই যে গল্প, হ্যাঁ, মানে আমরা প্রত্যেকটা মানুষ না, আমরা যখন কাজ করি আমরা এই গল্পগুলো তৈরি করাটা ইম্পোর্টেন্ট। যেই গল্পগুলোই আমি অ্যাজ এ এমপ্লয়ার সেতু ভাই আপনার কাছে আমি সেল করব। আমরা তাই করি। তার মানে কি? রাইট। এরপরে কোম্পানি রেজিস্ট্রেশন হলে হুম, কোম্পানি রেজিস্ট্রেশন সিস্টেমটা এতদিন ম্যানুয়াল ছিল। নেম ক্লিয়ারেন্সটা আপনি অনলাইনে নিবেন, তারপরে বাকি কাজ পুরাটাই ছিল ম্যানুয়াল। কাগজপত্র দস্তাবেজ। যখন এই কোম্পানি রেজিস্ট্রেশনটা অনলাইন হয়ে যাবে এই ডিসেম্বরের পরে, তখন উইদিন 30 মিনিটস ইটস পসিবল টু রেজিস্টার এ কোম্পানি ইন বাংলাদেশ। আমরা এভাবে বলতেছি। রাইট। আর জেএসসি কে এই সাপোর্টটা আমাদের প্রজেক্ট থেকে দেওয়া হচ্ছে। আমাদের টিম থেকে দেওয়া হচ্ছে। তো এই গল্পগুলো কিন্তু আমি এই গল্প তৈরি করতে পারছি। সো প্রত্যেকটা চাকরিতেই আমাদের আসলে এই গল্পগুলো তৈরি করতে হবে। এবং ওই প্রফেশনাল স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ গুলাই ফার্দার আমি কিন্তু অন্যের কাছে, এটা তো বিক্রি করা না। আমি নিজেকে সেল করা, আমার স্কিল সেল করা। আমি ফারহানকে তো কেউ নিবে না, আমার স্কিলকে নিবে না। সো কনসালটেন্ট হওয়ার জন্য এটা খুব ইম্পোর্টেন্ট। সবকিছু শিখা দরকার নেই। সবকিছু জানা দরকার নাই। যতটুকু যে আমরা যেই প্রফেশনে আছি, যেখানে কাজ করি, সেই জায়গায় নিজেকে ব্র্যান্ডিং করা, নিজের গল্প তৈরি করা। হুম, হুম। যে গল্পটা আমরা অন্যের কাছে সেল করতে পারবো। বাট এটা রিয়াল গল্প আরকি। কারণ তারা তো আপনার কাজ দেখে নিবে। এক্সাক্টলি। সো এইটা হলো ব্যাপার। ওই আপনার থার্ড অ্যান্সারে আমি কোয়েশ্চেনের অ্যান্সারে চলে আসলাম যে ওই যে গল্প তৈরি করতে হবে নিজের জন্য। নিজের কাজটা টোটাল কাজের যে ভ্যালু চেইনটা এইটাকে বুঝতে হবে। কার সাথে আমার কানেকশন আছে এইটা বুঝতে হবে। এইটা যখন আপনি আরেকজন এমপ্লয়ারকে বুঝাতে পারবেন, আপনার কনসালটেন্সি জব পেতে দেরি হবে না। কনসালটেন্সি পেতে দেরি হবে না। আপনাকে ডেকে, ডেকে নিয়ে যাবে। ১ টা ২ টা ভালো কাজ করে ফেলতে পারলেই অন্যরা আপনাকে রেফার করবে। আগের এমপ্লয়ার আপনাকে রেফার করবে। যিনি আপনাকে ওই কনসালটেন্সি পজিশনটা দিয়েছেন, তিনি আবার অন্য প্রতিষ্ঠানকে ইয়ে করবে, রেফার করবে যে একে নিতে পারেন। সবচেয়ে বড় কথা, যদি আপনার আমার যদি নলেজ থাকে, আমি যদি কোথাও কনসালটেন্সির জন্য ইন্টারভিউ দেই, আমার নলেজ তো আমাকে প্রুফ করবে, না? যে রাইট। আমি কতটুকু জানি। আমার জানার ডেপথ কতটুকু। সো আমি মনে করি এই জিনিসগুলো আপনার আ পজিটিভ আ ফ্যাক্টর হিসেবে কাজ করে কনসালটেন্সি পাওয়ার জন্য। সো ফারহান ভাই, একটা সেক্টরে যখন দীর্ঘদিন ধরে থাকা হয়, আপনি আছেন নন প্রফিট সেক্টরে মোর দ্যান 10 ইয়ার্স। সো যখন এখানে আপনি কাজ করছেন এবং কাজের সাথে, সাথে আপনার ক্যারিয়ারের ল্যাডার বেয়ে আপনি উপরের দিকে যাচ্ছেন। কাজটা কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল জায়গাটাতেই থাকে না। সেখানে আপনার ডিসিশন মেকিং এর জায়গায় অনেক কাজ জি। থাকে, ম্যানেজমেন্ট এর জায়গায় থাকে, লিডারশিপ এর জায়গাটাতে থাকে। সো একটু যদি লিডারশিপ এর জায়গাটায় আসি, নন প্রফিট অর্গানাইজেশন অথবা প্রফিট অর্গানাইজেশন সেখানে সাপ্লাই চেইন এর জায়গাটা থেকে লিডারশিপ এর কি ধরনের স্কিল গুলো একজনের গ্রো করা উচিত, তার মধ্যে থাকা উচিত এবং আসলে কেন বাকিরা তাকে ফলো করবে? লিডারশিপটাকে যদি আমি ডিফাইন করি, আমি একেকজন একেকভাবে করে। লিডার বলতে অনেকে বুঝে হয়তো প্রতিষ্ঠান প্রধান বা ডিপার্টমেন্ট প্রধান। আমি আসলে লিডারকে ডিফাইন করি এভাবে। আমি কোথাও পড়াশোনা করে বলতেছি না। আমার লিডারশিপ আমার কাছে মনে হয় যে আমি যখন আমার কাজটা ঠিকভাবে করতে পারবো, হুম, আমার কাজটা ঠিকভাবে ডেলিভারি দিতে পারবো, আমি আমার কাজের ভ্যালু চেইনটা যখন বুঝবো এবং যদি আমি আপনার আমার রেসপনসিবিলিটির কারণে আমি যদি কোনো টিম ম্যানেজ করি, হুম, ওই টিমটাকে কিভাবে তাদের পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট তাদের কাজগুলো রাইট সময়ে রাইট ওয়েতে
এবং এফিশিয়েন্টলি ডান করা এবং তাদেরকে রাইট ওয়েতে গাইড করা, এটাকেই আমার কাছে লিডারশিপ মনে হয়। আচ্ছা। এইটার জন্য আসলে মূল মন্ত্র বলতে আমার কাছে কিছু জানা নেই। আমি যদি বলি, এটা আমি টেকনিক্যালি একটু অ্যান্সার দিব এইভাবে যে, আমি মনে করি যে লিডারশিপটা হলো যে মানে আ ওই যে নিজের কাজটা আমি ঠিকমতো করতেছি কিনা, আমি টোটাল প্রসেসটা জানি কিনা, হুম, আমি নিজেকে রেসপনসিবল মনে করি কিনা কাজটার জন্য, এবং আমি আমার রেসপনসিবিলিটিটা ফাইনালি বুঝি কিনা, সেই অনুযায়ী আমি ডেলিভারি করি কিনা, এইটাই একজন লিডারের কাজ। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা লিডারশিপ ট্রেইট আছে। একটা ক্যারেক্টারিস্টিক্স এর একটা জায়গায় লিডারশিপ ট্রেইট আছে। হ্যাঁ? আচ্ছা। সো সেটাকে নার্চার করা, ফ্লারিশ করা, এই যে আমি কাজটা বুঝতেছি কিনা, কাজটা ঠিকভাবে অন টাইম ডেলিভারি করতেছি কিনা। আবার অন টাইম ডেলিভারি করলেও ওই কাজটা আসলে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পারফেক্ট হচ্ছে কিনা সেটাকে দেখা। হুম, আমি লিডারশিপকে ভাই এইটা ডিফাইন করি। আপনি দেখেন, যেকোনো প্রতিষ্ঠানের সিইও হোক, আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন। সো দিন শেষে কি আপনি তাই করেন না? আপনি আপনার প্রফিটেবিলিটি এনশিওর করতেছেন। কিভাবে করতেছেন? আপনি সবাইকে যে কাজগুলো, টাস্কগুলো অ্যাসাইন করেছেন আপনার টিমে, তারা যখন এই কাজগুলো ফুললি রেসপন্সিবল ওয়েতে এফিশিয়েন্টলি এফিশিয়েন্টলি এবং প্রোডাক্টিভলি ডেলিভারি করে, দেন ইউ ক্যান আর্ন মানি, না? হুম, তার মানে কি? এই কাজটা করার জন্য তাকে যেইভাবে রান করানো দরকার, তার কাজটা আপনি কিন্তু তার টেকনিক্যাল নলেজ জানেন না। হয়তো আপনার এখানে যিনি এসইও করতেছেন অথবা যিনি প্রোগ্রামিং করতেছেন, ইউ আর নট এ প্রোগ্রামার। তার কাজটা, প্রসেসটা কি হবে? তার আল্টিমেট আউটপুটটা কি হবে? ইউ নো দ্যাট। ইয়েস। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আল্টিমেট আউটপুট কি হবে এটা আপনি জানেন। এই যে আজকে আমরা কথা বলতেছি এখানে বসে, এটার আল্টিমেট আউটপুট কিন্তু আপনি জানেন। সেটা এনশিওর করা যিনি করে, আমি তাকেই লিডার মনে করি। এখন এটা হতে পারে যে আ কারো স্কোপটা ছোট, কারো স্কোপটা বিগার। ধরেন আপনি এস এন, যদি আমরা চিন্তা করি যে আপনি পুরা অর্গানাইজেশনকে আপনি আ লিড করতেছেন, হুম, হুম, আপনি পুরা অর্গানাইজেশনটাকে ম্যানেজ করতেছেন। আপনার কাছে সবার আউট আউটপুটটাই আপনার আউটপুট হিসেবে জেনারেট হবে, না? বাট তাদের আউটপুট আনার জন্য তাদেরকে রাইট গাইড করাটা আপনার দায়িত্ব। ইয়েস। আপনি লিডার। আপনার নিজের যিনি আছেন, যারা ডিপার্টমেন্ট হেড আছেন, উনারা উনাদের টিমে কাজ করাটা, টিম আ আউটপুটটা আনাটা, এটা উনার দায়িত্ব। তাইলে উনি একজন লিডার। হুম, আবার ধরেন আমি আপনার টিমের একেবারে একটা এন্ট্রি লেভেল পজিশনে আছি। হ্যাঁ? আমার কাজ হলো প্রোগ্রামিং করা, কোডিং করা। বা আমি হয়তো ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ আমি দেখি। তাহলে ওই কাজটা ঠিকভাবে করাটাই মানে কি আমার লিডারশিপ ট্রেইট। আমি লিডারশিপকে ভাই এভাবে ডিফাইন করি আরকি। যার যেটা করার, সে সেটা যখন সঠিক ওয়েতে করবে, এই সঠিকের মধ্যে রাইট টাইমে দেওয়া, ঠিক মানে আ আ পারফেক্টলি দেওয়া, এই জিনিসগুলো যখন থাকবে, এগুলো মিলেই আসলে একজন লিডারকে ডিফাইন করে। লিডারশিপ মানে ভাই ওই দাঁড়ায়, দাঁড়ায় মোটিভেশনাল আ কথাবার্তা বলা, দিন শেষে আ টিমের লোকজনকে ঝাড়ি দেওয়া, ওরকম না। লিডার প্রত্যেকটা জায়গায় লিডার। আমি লিডার বলি বুঝাই, আমি বুঝি আরকি। সরি, আমি বুঝাই না, আমি বুঝি আমি যখন আমার কাজটা ঠিকভাবে ডেলিভার করতে পারবো, আই এম দ্যা রাইট লিডার ফর দ্যাট অ্যাক্টিভিটি অর ফর দ্যাট টিম। এইটাকে আমি এইভাবে ডিফাইন করি। এক্সেলেন্ট। আম সো আমরা যদি চাই যে একজন লিডারকে খুঁজে বের করতে টিমের মধ্যে, জি। আমরা তো obviously সবসময় চাবো যে আরেকজনকে লিডার বানাতে। What are the 3 or 5 qualities we need to look for in someone যাকে আমি বলতে পারি যে হ্যাঁ, তাকে আমি নেক্সট টাইমে লিডারশিপ এর মধ্যে আনতে পারি বা রাখতে পারি? আচ্ছা। এই ইটস এ থট প্রভোকিং কোয়েশ্চেন। আমি নিজেও হয়তো এইভাবে মানে আপনার মতো এত ডিপ এ ভাবি নাই। বাট আমি মনে করি অনেকে বলে যে দেখবেন আপনি লিডারশিপ এর কোনো কথা শুনতে যাবেন, বলে লিডার হতে হলে আপনাকে এমপ্যাথেটিক হইতে হবে, হুম, হুম। আপনাকে অ্যাকাউন্টেবল হইতে হবে, আপনাকে রেসপন্সিবল হইতে হবে, ব্লা, ব্লা, ব্লা অনেক কিছু বলে। তো আমার কাছে না এটা একটু ডিফারেন্ট মনে হয়। আমার মনে হয় যে একটা অর্গানাইজেশনে আপনি রাইট লিডার কিভাবে খুঁজে পাবেন?
হুম। যিনি আপনার সাথে আপনার প্রতিষ্ঠানের কর্মীদের বা যেই সেটিং এই থাক, সে তার পরবর্তী নেতৃত্ব কিভাবে খুঁজে পাবে? ওই রিলেটেড কাজটা যিনি ভালোভাবে করতেছেন, আচ্ছা। দিন শেষে যিনি ভালোভাবে ডেলিভারি করতেছেন, এই ডেলিভারির মধ্যে শুধু কিন্তু কাজের ডেলিভারিই নাই। টিম সেটিং এ তার আচরণ কিরকম? ধরেন একজন খুব ভালো কাজ করে, বাট সে খুব বাজে ব্যবহার তার। তাইলে ওই লোকটা কি আপনার আল্টিমেটলি আপনার অর্গানাইজেশন এর পারপাস সার্ভ করবে? না। কারণ আমার কালচারের সাথে যাচ্ছে না। আপনার, আপনার কালচারের সাথে যাচ্ছে না। আপনার প্রফেশনাল কালচারকে পলিউট করতেছে উনি। তাহলে হি ইস নট এ গুড হিউম্যান বিইং এবং তার মধ্যে লিডার মানে এই যে থাকা দরকার, কি বলে এটাকে? আপনার ট্রেট থাকা দরকার। কিন্তু তার মধ্যে নাই। সে হয়তো কাজটা ডেলিভারি দিচ্ছে। আরেকজন দেখলেন যে খুব এমপ্যাথেটিক। সে সবাইকে সহযোগিতা করে বেড়ায়, সব রকম সাপোর্ট দিয়ে বেড়ায়। কিন্তু দিন শেষে উনার যা ডেলিভারেবলস আপনার প্রতিষ্ঠানের জন্য করা দরকার, এটার ধারে কাছেও উনি নাই। অ্যাকাউন্টেবিলিটির জায়গাটায় হয়তো। তার মানে কি উনার অ্যাকাউন্টেবিলিটি তে গ্যাপ আছে? আমি মনে করি যে রাইট লিডারশিপ ইজ নট এ প্যাকেজ। আচ্ছা। আপনি এখানে আমাদেরকে আপনার ট্রেড অফ করতে হয়। ওকে। হ্যাঁ, ট্রেড অফ ইন আ সেন্স আপনি সবগুলা রাইট ট্রেড সবার মধ্যে পাবেন না। এটাকে ব্লেন্ড করতে হবে। দেখতে হবে আসলে অ্যাজ এ সিইও, অ্যাজ এ প্রতিষ্ঠান প্রধান, আপনার ম্যানেজমেন্ট টিমের কাজই তো এটা, না? হুম, অনেকে বলে কেপিআই ফুলফিল করলে লিডার হবে না। এই যে আমি একটু আগে ২ টা উদাহরণ দিলাম। এর মধ্যে যেই লোকটা empathetic উনি, হুম, উনি যদি চিন্তা করেন, যদি আমি চিন্তা করি ধর্মীয়ভাবে উনাকে চিন্তা করি, তাইলে এর মতো ভালো মানুষ কিন্তু হয় না। হয় এত empathetic এত কিছু। কিন্তু আবার সিনি প্রফেশনাল সেটিং এ আসলে কিন্তু উনি আসলে আপনার জন্য কাজের লোক না। আপনার অর্গানাইজেশনের জন্য বা আমার অর্গানাইজেশনের জন্য উনি পারফেক্ট লোক না। যতটুকু টাফনেস অথবা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা থেকে যতটুকু প্রিসাইসনেস দরকার। দরকার ছিল সে ওইটা না। তার মানে এই জায়গাটাতে আমাদেরকে কি করতে ব্ল্যান্ড করতে হবে। আমরা হয়তো একজনকে পাবো যে হয়তো 100% কাজ ডেলিভারি করতেছে না। লাইক মি মিডিওকার বা আমার থেকে উপরের ট্রেডের যারা যে কাজটাও মোটামুটি ডেলিভারি করতেছে। 80% পারফেকশন 90% পারফেকশন নিয়ে আবার দেখা যাচ্ছে যে আ যখন যেখানে যেইভাবে যেই ট্রেডটা দরকার সে হয়তো এটার কাছাকাছি আ তার কাছ থেকে ওই ধরনের অ্যাপ্রোচ আপনি পাচ্ছেন। তাইলে সেভাবেই আপনার পুলটা তৈরি করা দরকার। শুধু পারফরম্যান্স দিয়ে প্রাতিষ্ঠানিক পারফরম্যান্স দিয়ে মনে হয় না যে লিডারশিপ টিম বা লিডার চুজ করা ঠিক হবে। সবকিছুকে বিবেচনায় নেওয়া, না? ওই যে আ মানে থাকে না 360 ডিগ্রি পারফরম্যান্স ইভ্যালুয়েশন হুম, যেটা? ইয়েস, ইয়েস। ঐরকম কোনো কিছু করা। আর পারফরম্যান্স ইভ্যালুয়েশন করেও যে একজন মানুষকে ভালোভাবে বের করে আনা যায় তা না। এটা খুঁজে আসলে আমার কাছে ওইটাই আরকি যে মানে আমি ঠিক লিডারশিপ বলব না। আমি বলব যে এটা পরবর্তী কাজের মানুষটাকে খুঁজে আনা। ওকে। এটা খুব টাফ। এখানে এই ট্রেড গুলার মধ্যে আপনাকে ট্রেড অফ করতে হবে, ব্যালেন্স করতে হবে। কোথাও আপনি 50 পাবেন, কোথাও 80 পাবেন, কোথাও 60 পাবেন। হুম, পুরাটাকে ব্লেন্ড করলে লাইক আমরা যদি ধরেন আ একটা জুস খাই, এই জুসের মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয় না? ওই হুম। ফলটা ছাড়াও। তারপরে ব্লেন্ড করার পরে কিন্তু বলি আমরা পেঁপের জুস বা আমের জুসই বলি। সাথে কিন্তু অন্য কিছু আছে। ইয়েস। সুগার থাকে, কেউ হয়তো আপনার অ্যাডেটিভ ফ্লেভার থাকে। ফ্লেভার থাকে, অনেক কিছু থাকে। কেউ মিল্ক এটা অনেক কিছুই থাকতে পারে। ইয়েস। সো ওইভাবে করে ব্লেন্ড করে আপনার ওই রাইট কাজের মানুষটাকে বের করে আনাটা জরুরি। আর আরেকটা বড় ব্যাপার ওই যে স্কিল আ আ আ স্কিল গ্যাপটা কাটানোর জন্য আপনার কন্টিনিউয়াস লার্নিং, তারপরে হলো আপনার ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এগুলো খুব ইম্পোর্টেন্ট কালচারে। আমাদের কিন্তু আপনার এটা লোকাল কোম্পানিগুলোতে খুব সমস্যা যে আপনার ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এগুলো একেবারে নাই। তো আপনি যেহেতু একটা প্রতিষ্ঠান রান করতেছেন, আপনার মানে আপনাকেই রিকোয়েস্ট যে এই লার্নিং অ্যাটিটিউড গুলোকে রাখা। হুম? আপনি এভাবে এরেঞ্জ করতে পারতেছেন না। ধরেন দেখা গেল যে একজন ট্রেইনার ইন পারসন এনে আপনি পারতেছেন না। তাহলে কি করা উচিত? একটা ভাই LinkedIn এ গিয়ে একটা অনলাইন কোর্স কিনেন না। Udemy তে গিয়ে ৳১,০০০ একটা কোর্স কিনা যায়।
আপনার যারা এমপ্লয়ি আছে তাদেরকে একসাথে বসায় ওইটা করান না। সেলফ পেস প্রতিদিন ১ ঘন্টা করে করান না, ২০ মিনিট করে করান না। এই ইয়েটা থাকলে না আপনি রাইট পারসনটাকে, রাইট কাজের মানুষটাকে খুঁজে পাবেন। আবার আরেকটা ব্যাপার আছে যে অনেকে আছে নিজেকে প্রতিষ্ঠানের আ থেকে আ রাইট সাপোর্টটা না পাওয়ার কারণে ফ্লাউরিশ করতে পারে না। সো ওই জায়গাগুলোতে অ্যাজ এ প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই কাজগুলো করা উচিত মনে হয়, বা আপনার টিমে আপনারা যারা সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছেন, যে কোম্পানিতেই হোক, শুধু আপনার কোম্পানি না, যেকোনো জায়গায় এই কাজটাই মনে হয় উনাদের বড় কাজ। এখন আমরা ভাবি যে এই একটু আ বা যদি ফর প্রফিট এ হয়, প্রফিট মেকিং করাটাই সব। আর নন প্রফিট এ হলে আমি একটু উচ্চমার্গীয় কথা বলবো। বিভিন্ন ধরনের লিঙ্ক ছাড়া কথাবার্তা বলবো। এটাই মনে হয় যে অনেক কিছু না। ওইখানেও কিন্তু আপনার আ আ আ কি বলবো এটাকে? আমি মনে করি যে কেপিআই আছে। ইয়েস। প্রত্যেকটা মানুষের কেপিআই হলো আমার যে রাইট কাজটা সেটা করা। এটাতে একজন সিইওর যেমন আছে তার রাইট রেসপনসিবিলিটি এবং তার রাইট আউটপুট, একজন একেবারে অফিসের যিনি অফিসেই থাকেন উনারও কিন্তু এটা আছে। সো সবাই লিডার আসলে। সবার মধ্যেই লিডারশিপ ট্রেইট আছে। সো ফারহান ভাই, লাস্ট প্রশ্ন। জি। আপনি এখন পিএইচডি ক্যান্ডিডেট, পিএইচডি করছেন। আ পিএইচডির ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে একজন মানুষ ঠিক লাইফের কোন পর্যায়ে এসে তার মানে সে কিসের ভিত্তিতে ডিসিশন নিতে পারে যে পিএইচডিটা করা উচিত বা আগ্রহটা পায়। আচ্ছা। এটার সাথে একটা লম্বা জার্নি জড়িত। এটা আমি শুধু বলব না যে পিএইচডি একটা শুধু ডিসিশন না, এটা একটা ভেঞ্চারও। জি। কারণ লাইফের অনেক অপরচুনিটি থাকে যে জায়গাটাকে ছেড়ে দিয়ে এসে পিএইচডিটাতে ফোকাস করতে হয়। আসলে কখন না একটা মানুষ সেই সিদ্ধান্তে আসতে পারে এবং কিসের ভিত্তিতে? আচ্ছা। আমি যদি এটার অ্যান্সার করতে যাই, আমি তো অন্যদেরটা বলতে পারব না। হুম, এটা নিয়ে হয়তো আমি কাউকে জিজ্ঞেসও করি নাই। আমি যদি আমার এক্সপেরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করি, I think it's an opportunity for me for the lifetime. আচ্ছা। এটা তো লাইফে আমি একবারই করব না। কিছু, কিছু জিনিস আছে যে আমরা লাইফে একবারই করতে চাই। হুম, এবং it's a lifetime experience, না? There are some uncertainties with your PhD, না? মানুষ পিএইচডি শুরু করেও শেষ করতে পারে না। আমি অনেক ভালো, ভালো মানুষকেও দেখেছি। ইয়েস, আবার ইটস আ পিএইচডি রিস্ক টেকিং জার্নি। it's a risk taking journey, uncertain journey, anxiety এই জার্নিতে। আনডাউটেডলি। প্রতিদিন anxiety. You have to আ কি বলে এটাকে? আপনাকে মানে যারাই পিএইচডি করতেছি, আমাদের সবাইকে আসলে আমাদের পার্সোনাল লাইফ, আমাদের সোশ্যাল লাইফকে কিন্তু আপনার করতে হয় somehow. আপনার কি বলে? স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস করতে হয়, হ্যাঁ। স্যাক্রিফাইস ইস দ্য রাইট ওয়ার্ড। স্যাক্রিফাইস করতে হয়। উইকেন্ডকে স্যাক্রিফাইস করতে হয়, হুম, কাজ করতে হয়। এই যে আমি আমার উইকেন্ড গুলোতে কাজ করি, এখন আমার ডেটা কালেকশন চলতেছে। সো আমি আমার উইকেন্ড গুলাতে ডেটা কালেকশন, পড়াশোনা করা, রেগুলার পড়াশোনা করা। প্লাস হলো এখন আবার যেহেতু আমি ফুল টাইম জবে আছি। সো সবকিছু মিলিয়ে কিন্তু খুব টাফ। হুম, আবার যেহেতু আমার থিসিসটা আমি বাংলাদেশ নিয়ে করতেছি, বাংলাদেশে ইনক্লুসিভ বিজনেস এর কন্ট্রিবিউশন। সো আমি এখানে থেকে করতে পারতেছি। এটাও আমার জন্য একটা বড় আ ব্লেসিং আমি বলব। হুম, আবার যেহেতু আমি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে করতেছি, এটার আপনার টিএইচই র‍্যাংকিং এ আ অনেক ভালো একটা র‍্যাংকিং। ১ম আ ১৫০ র মধ্যে আছে এবং কিছু, কিছু ইন্ডিকেটরে এটা ১ম ১০০ র মধ্যে ৫০ টার মধ্যে আছে। পুরা এশিয়া প্যাসিফিক রিজিয়ন এ। সো ইটস এ গুড থিং। তো এটা একটা বড় ব্যাপার যে আ আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছি। আর রাইট সময় বলতে যদি আমি বলি, আমার কাছে রাইট সময় মনে হয়েছে যে আ যে আচ্ছা ঠিক আছে, আমি সাপ্লাই চেইন এ প্রফেশনাল ডিগ্রি করলাম। আচ্ছা, এখন আমার মাস্টার্স শেষ হলো। আমি কি রেডি কিনা? আমি নিজে রেডি কিনা? আমার কাছে মনে হয় যে পিএইচডি পিএইচডি বলতে আমরা যেটা বুঝি যে পিএইচডি মানে হলো মনে হয় উনি জ্ঞানের সর্বোচ্চ চূড়ায় আছেন। আমার কাছে এটা কখনোই তা মনে হয় না। আচ্ছা, আপনি এটা চেক করলেও দেখবেন পিএইচডি ইটস এ জার্নি। এটাকে বলবো, আমি এটাকে কি জার্নি বলবো আপনাকে? একটা স্ট্রাকচারড জার্নি আচ্ছা। টু এক্সপ্লোর ইওর রিসার্চ ক্যাপাবিলিটি, রিসার্চ ক্যারিয়ার। হ্যাঁ? আমরা রিসার্চ কিভাবে করব, কিভাবে সিস্টেমেটিক ওয়েতে একটা রিসার্চ করতে হয়।
আমার কাছে মনে হয় যে এইটা হলো ওইটার লার্নিংস। লাইক আমরা তো যারা ডিফেন্সে জব করেন, তাদের তো আগে একটা এক্সটেন্সিভ ট্রেনিং এ যেতে হয়। হ্যাঁ, ২ বছরের লং কোর্সে যেতে হয়। এইটা এডুকেশন এবং আ বা আপনি পড়াশোনা কিভাবে করবেন? আপনি আপনার ডেইলি লাইফে লিটারেচার গুলো কিভাবে পড়বেন? একাডেমিক লিটারেচার গুলো কিভাবে পড়বেন? বা প্রফেশনাল ডকুমেন্টেশন গুলো কিভাবে পড়বেন? একটা রিসার্চ কিভাবে কন্ডাক্ট করবেন? এইটার একটা থরো জার্নি। আমি পিএইচডি বলতে ভাই এভাবে বুঝি। ঠিক আছে? এটা এরকম না যে ইটস এ নোবেল থিং যে একটা জিনিস নিয়েই আপনি ৪-৫ বছর কারো ক্ষেত্রে এর চেয়ে বেশি টাইমও লাগে পড়ে আছেন। আ একটা খুব anxiety থাকে, খুব আনসার্টেইনিটি থাকে। তারপরেও বলব যে ইটস এ গ্রেট জার্নি। হ্যাঁ? এবং রেডি হওয়ার ব্যাপারটা আসলে এটা ম্যান টু ম্যান আ পারসন টু পারসন ভ্যারি করে আরকি। আ আমার মনে হয়েছে যে যখন দেখলাম যে আ আমি ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল হলাম, যে ক্যাপেবল বলতে ফাইন্যান্সিয়ালি আমি কিছুটা আপনার ইয়েতে আসলাম, সার্টেইন একটা পজিশনে আসলাম যে আচ্ছা ঠিক আছে যদি আমার জবও না থাকে বা কিছু না থাকে I can manage my family। হুম, হুম। তখন আবার যখন মনে হলো যে না, আমি আসলে এই জার্নিটা, এই এক্সটেনসিভ জার্নিটার মধ্যে দিয়ে যাওয়ার মতো আ মেন্টাল আ কি বলবো এটাকে? মেন্টাল স্ট্রেংথ আমার তৈরি হয়েছে। আচ্ছা। তখন আসলে এই ডিসিশনটা নেওয়া উচিত। মানে আবেগে পড়ে এই ডিসিশন নেওয়া দরকার নাই। আর যারা প্রফেশনাল লেভেলে করে তাদের পিএইচডি করার এখন ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে। মানে আমি এই রিলেটেডই প্রফেশনালদের যে খুব বেশি এই ফিল্ডে যাইতে হবে তাও না। আমার যেহেতু নেক ছিল যে আমি ইন ফিউচারেও রিসার্চ করতে চাই। আমি আ খুব ফোকাসড কনসালটেন্সি করতে চাই। আমি একটা ডাইভার্সিফাইড ক্যারিয়ার লিড করতে চাই। হুম, সো এরকম না যে আমি সিইও হইতে চাইছি। আমি চাইছি একটা ডাইভার্সিফাইড, আমি সিএক্সও লেভেল না। আমার টার্গেট ছিল আমি একটা ডাইভার্সিফাইড ক্যারিয়ার লিড করি। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যারিয়ার লিড করি। ওইটার জন্য আমার মনে হয়েছে যে আ আমার ডক্টরেট ডিগ্রিটা খুব ইম্পোর্টেন্ট। আমি কাউকে সাজেশন দিব না। ঐরকম দেওয়ার মতো সক্ষমতা, ক্ষমতা আমার আসে নাই। কারণ আমি স্টিল নাও আই এম আ স্টুডেন্ট। না? আমি এখনো পড়তেছি। সো আমি শেষ করলেও যে ওইটা বলতে পারবো তা না। কারণ আমার পার্সপেক্টিভ আর সেতু ভাইয়ের পার্সপেক্টিভ একরকম হবে না। বিকজ আমার আমার আপনার সোশিও কালচারাল ফ্যাক্টর, আমার আপনার ইকোনমিক ফ্যাক্টর, আমার আপনার সারাউন্ডিংস টোটালি ডিফারেন্ট। সো আমি কাউকে এইসব ব্যাপারে ডিসিশন দেওয়ার পক্ষপাতী না। আমার মনে হয় যে যার যেই অ্যাসপিরেশনস আছে, যে যেইভাবে চিন্তা করে তাকে তার মতো করে ডিসিশন নেওয়া উচিত। এবং সে যখন মনে করবে যে দিস ইস দ্য রাইট টাইম তখনই তার এটা নিয়ে খোঁজা উচিত। অ্যান্ড আমি আবার বলি পিএইচডি কে ইটস অ্যান অপরচুনিটি ফর মি। আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিই। কারণ আমার মাথায় একসময় এগুলা ছিল না যে পিএইচডি পড়বো। তখন আমার বেঁচে থাকাটাই কঠিন ছিল। আমি ওই যে আপনাকে আমার লাইফের ইয়েটা বললাম স্প্যানটা, রাইট। ৩ টা স্পেয়ারকে বললাম। এই যে ৩ টা আ জায়গায় কখনো আমার মনে হয়েছে বেঁচে থাকাটা ইম্পোর্টেন্ট। কখনো মনে হয়েছে আমার ফ্যামিলিকে ফুল সাপোর্ট করাটা ইম্পোর্টেন্ট। কখনো এসে আমার মনে হয়েছে যে এখন যদি আমি ফার্দার স্টাডি করি ইটস অ্যান অপরচুনিটি ফর মি। সো আমি আমার সৃষ্টিকর্তার কাছে আ আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এট লিস্ট এখানে এনরোল করার সুযোগ করে দিয়েছেন। ওই মেন্টাল স্ট্রেংথ টা আমাকে দিয়েছেন আরকি। সো এই তো। ধন্যবাদ ভাই। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। ইট ওয়াস আ ভেরি গুড ডিসকাশন। আ অনেক কিছু জানলাম এবং আমার আসলে সবকিছু দিন শেষে আমার একটা নতুন উপলব্ধি যেটা যে আপনি অনেক বেশি সেলফ অ্যাওয়ার নিজের ব্যাপারে। যে আপনি কোথায় আছেন, কোথায় আসলে নিজেকে নিতে চান এবং এই যে আমি যখনই কোন কিছু নিয়ে প্রশ্ন করছিলাম, জানতে চাচ্ছিলাম, আপনি সবসময় নিজের পার্সপেক্টিভ থেকে বলছিলেন। আমাদের কিন্তু যেকোনো সময় কোন কিছুকে খুব জেনারালাইজ ওয়েতে দেখার একটা প্রবণতা থাকে। জি। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় যে আসলে আমি একজন ইন্ডিভিজুয়াল এবং আমার নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, এইটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা খেয়াল করি না। যার কারণে আমরা জেনারেল সবাই যেদিকে যাচ্ছে আমরা ওদিকে দৌড়াতে চাই বা আমরা একটা ট্রেন্ড ফলো করতে চাই। সো সেইখানে ওই ট্রেন্ড এর ব্যারিয়ারটাকে ভেঙে নিজেকে দেখা, নিজেকে ফোকাস করা, নিজেকে আ মাপ করে, ইভালুয়েট করে সেই অনুযায়ী নিজের জন্য নিজের স্টেপটা নেওয়া। সো এইটা খুব ইম্পোর্টেন্ট এবং
আজকে ওভারঅল আলোচনায় এইটা আমার একটা নিজের নতুনভাবে ডিসকভার করার জায়গা ছিল যে, আসলে যখন কোনো কিছু নিয়ে ভাবছি, তখন নিজের পার্সপেক্টিভ থেকে কিভাবে চিন্তাটা করতে হয়, ডানে বাঁয়ে না তাকিয়ে। ডেফিনিটলি এবং নিজেকে ইভালুয়েট করা প্রত্যেকটা জায়গায়। কারণ আমাকে তো কেউ ওই রাইটস দেয় নাই যে আমি আপনাকে ইভালুয়েট করব। কেউ রাইটস দেয় না। আপনিও তো দেন নাই আমাকে। সো আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে দেখাটা মনে করি। সবকিছু আমার পার্সপেক্টিভ এ পাবো না। তখন অন্যের পার্সপেক্টিভটা আমার এক্সাম্পল হিসেবে নিব। আমি এভাবে করে চিন্তা করি আরকি। থ্যাংক ইউ সেতু ভাই। অনেক কথা হলো এবং অনেক আলোচনা হলো। রাইট। আমি আমি কৃতজ্ঞ যে আ লাইফের এই স্প্যানে এসে, এই জায়গাটাতে এসে এটলিস্ট কেউ একজন আমাকে এক্সপ্লোর করার, আরেকবার নিজেকে এক্সপ্লোর করার, আমি আমার জন্ম থেকে আজকে পর্যন্ত যে বয়স, সে পর্যন্ত আবার একবার মনে হয় যে আমি আমার মেমোরি লেন দিয়ে হেঁটে আসলাম। সো ওই এক্সপ্লোর করার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং বিজম্যাপার্সকে আ অনেক ধন্যবাদ বলতে চাই আমি। আমাদের পক্ষ থেকে অনেক বেশি আপনাকে ধন্যবাদ জানানো এবং এটা খুব ভালো একটা ছিল, ডিসকাশন ছিল। ভালো একটা জার্নি ছিল এই ছোট সময়ের জন্য। এবং আশা রাখি আজকে যে আলোচনাগুলো ছিল এখান থেকে যারা আমাদের এই পডকাস্টটা দেখছে বা দেখবে, তারা কিছু টেক অ্যাওয়ে নিতে পারবে। ডেফিনিটলি এখানেও অনেক কিছু ছিল টেক অ্যাওয়ে নেওয়ার এবং যারা দেখলেন, ডেফিনিটলি নিজের লাইফে এটাকে কাজে লাগিয়ে বেটার কিছু করতে পারবেন। সেই প্রত্যাশাটাই রাখি এবং আমাদের তরফ থেকে সবসময় এই চেষ্টাটা থাকবে আপনাদেরকে আরো বেটার ভ্যালু দেওয়ার। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। এক্সেলেন্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটির পরের অংশটুকু দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। পরের অংশে আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।